আমি মীর আহসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবর আর খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন দৈনিক কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক জনাব সাইদ খান। সাইদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নির্বাচিত খবরে। এছাড়াও এই আলোচনায় আমাদের সাথে আছেন সাংবাদিক এবং কলামিস্ট জনাব হাসান মামুন। হাসান মামুন, আপনাকেও স্বাগত। এছাড়াও এই আলোচনায় একাধিক সময় একাধিক অতিথি আমাদের সাথে যোগ দেবেন, জানাবেন মতামত, করবেন বিশ্লেষণ। পাশ হয়েছে 2026-27 অর্থ বছরের 9,38,000 কোটি টাকার বাজেট। নতুন অর্থ বছরের প্রথম দিন অর্থাৎ 1 জুলাই থেকেই এই বাজেট কার্যকর হবে। গত 3 সপ্তাহের আলোচনা, সমালোচনা ও একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনীর পর মঙ্গলবার কণ্ঠভোটে বাজেট পাশ হয়। এমন এক সময় এই বাজেট পাশ হলো যখন অর্থনীতি রয়েছে নানামুখী চাপে। রাজস্ব আহরণে প্রত্যাশার তুলনায় অনেক পিছিয়ে, ব্যাংকিং খাত দুর্বল, বিনিয়োগে গতি নেই, বেসরকারি খাতে আস্থা এখনো পুরোপুরি ফিরে আসেনি এবং বৈশ্বিক অর্থনীতিতেও বিরাজ করছে অনিশ্চয়তা। প্রশ্ন হলো, এত সংকট আর ঘাটতি নিয়ে বিশাল বাজেটের লক্ষ্য পূরণে সরকার প্রস্তুত কতটা? চ্যালেঞ্জ কোথায়? বাজেট না হয় বড় হচ্ছে, কিন্তু মানুষের সুযোগ সুবিধা কি বাড়ছে? নির্বাচিত খবরে এসব সহজ করে বুঝতে চাই। এছাড়াও শুরু হওয়া অভ্যুত্থানের মাস জুলাই এবং এই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে জাসদ সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর 10 বছরের কারাদণ্ডের প্রসঙ্গটিও আনতে চাই আলোচনার টেবিলে। তবে চলুন শুরুতেই বাজেট সংক্রান্ত প্রতিবেদনটি দেখে আসা যাক। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী। 2027 সনের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা এই শিরোনামে গেল 11 জুন বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে কর, ভ্যাট ও বিনিয়োগ নীতি সহ বেশ কিছু পরিবর্তন এনে 2026-27 অর্থ বছরের বাজেট পাশ হয়েছে। তারই ধারাবাহিকতায় 1 জুলাই থেকে নতুন অর্থ বছরের আর্থিক ও করনীতি কার্যকর হবে। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, নির্দিষ্টকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এর আগে বাজেটে মন্ত্রণালয় ও বিভাগসমূহের ব্যয় সম্পর্কিত 59টি দাবির উপর ভোট গ্রহণ করা হয়। এসব দাবির বিপরীতে 1344টি ছাঁটাই প্রস্তাব দেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। সমাজ কল্যাণ মন্ত্রণালয় শিরোনামাধীন 27 নং দাবির উপর নীতিগত ছাঁটাই প্রস্তাব উত্থাপন করছি। গৃহীত হওয়ার সম্ভাবনা নেই এমন দাবি করে এসব ছাঁটাই প্রস্তাব প্রত্যাহার করেন বিরোধী দলীয় নেতা। সংসদের সময় বাঁচাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। যেহেতু এই রেওয়াজ এবং এই আলোচনা গ্রহণ হওয়ার সম্ভাবনা নাই, সেই কারণে আমরা মূল্যবান সময়টা বাঁচাইতে পারি কিনা, আমাদের কোনো সুযোগ আছে কিনা যে আমাদের দেওয়া এই ছাঁটাই প্রস্তাবগুলো আমরা আমরা প্রত্যাহার করে নিলাম, তাহলে বোধহয় কাজটা সহজ হয়। এবারের বাজেটের আকার 2025-26 অর্থ বছরের বাজেটের তুলনায় 19% বেশি। বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। সামগ্রিক বাজেটের আকার জিডিপির 13.7%। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তোফাজ্জল হোসেন, ওয়ান নিউজ, ঢাকা। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত। আলোচনাটা হাসান মামুন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা এখন পর্যন্ত যে তথ্য পাচ্ছি তাতে দেখতে পাচ্ছি যে এই বাজেট পরবর্তীকে নৈশভোজ করা হয় সাধারণত রেওয়াজ অনুযায়ী। এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর যে প্রেস উইং আছে সেখান থেকে জানানো হলো যে এই ধরনের যে নৈশভোজ সেটা বাতিল করা হয়েছে, ফলে এর মধ্য দিয়ে প্রায় 50 লাখ টাকা সাশ্রয় হয়েছে। এবং প্রধানমন্ত্রী প্রেস উইং বিগত সময়ে ফ্যাসিস্ট সরকারের আমলে কি ধরনের এই ধরনের কর্মচারীদের খানা দানা অন্যান্য মিলিয়ে যে ধরনের খরচগুলো হতো সেটার একটা সংখ্যা হাজির করেছে। ফলে একটা ব্যয় সংকোচনের বিষয় যেটা সরকারের, সেটা দৃষ্টিগোচর হচ্ছে, নিঃসন্দেহে ভালো, এটা নিয়ে নিশ্চয়ই আপত্তি করার কথা নাই। প্রশ্নের জায়গাটা হচ্ছে, ধরেন যেখানে আমরা যে সরকার এত বড় একটা বাজেট সামনে নিয়ে এসছে, সেটার বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো তো নিশ্চয়ই আমরা আলোচনা করব। প্রথমত হাসান মামুন, আপনি যদি একটু বলেন যে ধরেন যে সরকারের এই বাজেটের সিংহভাগ খরচ হয়ে যায় তার রাষ্ট্রযন্ত্রকে চালাতে, দেনা মেটাতে, আবার সেই রাষ্ট্রযন্ত্র যখন প্রশ্নবিদ্ধ হয় এই বাজেটের যে রাজস্ব আহরণের ক্ষেত্রে, ফলে এই ধরনের একটা বিশাল আকারের বাজেট দিয়ে এই রাষ্ট্রযন্ত্রের উপর ভরসা করে আমরা কি ফেস করতে যাচ্ছি? ধন্যবাদ। আপনি বোধহয় পরিচালন ব্যয়ের প্রসঙ্গটা সামনে আনতে চেয়েছেন, অপারেটিং কস্ট বলে।
তো পরিচালন ব্যয়টাই বাজেটের বড় অংশ। এটাকে অনেকে রাজস্ব ব্যয়ও বলে, অনুন্নয়ন ব্যয়ও বলে। মানে এটা প্রত্যক্ষভাবে উন্নয়নে কাজে লাগে না, এটা মোটামুটি কনজামশন বা ভোগে চলে যায়। আর হচ্ছে বাজেটের আর একটা পার্ট আছে, সেটা হলো এডিপি, উন্নয়ন কর্মসূচি বার্ষিক। সেটার আকারও কিন্তু এবার বেশ বড়, 3 লাখ কোটি টাকা, এবং মানে গেল অর্থ বছরের চেয়ে 50% বেড়েছে। এখানে কিন্তু বৃদ্ধিটা বেশি। আচ্ছা, তো উন্নয়ন ব্যয় নির্বাহের ক্ষেত্রে আমাদের কিছু ঘাটতি আছে। আমরা বরাবরই দেখি যে এডিপি বাস্তবায়নে আমরা খুব আগাতে পারি না, কিন্তু রাজস্ব ব্যয়ে আমরা এগিয়ে যাই। আপনি যেটা বলছিলেন যে 50 লাখ টাকা বাঁচানো হয়েছে, তাই না? এটা হচ্ছে ওই যে পরিচালন ব্যয়ের মধ্যে পড়ে, মানে ভোগে চলে যেত আর কি। রাইট। তো সরকার এক ধরনের কৃচ্ছ সাধনের মধ্যে আছে, এবং এটা বেড়েছে ইরান যুদ্ধের প্রেক্ষাপটে, যখন আমরা জ্বালানি তেল নিয়ে সংকটে পড়লাম। তখন তারেক রহমান সাহেব ব্যক্তিগত পর্যায় থেকে চর্চাটা করার চেষ্টা করছেন, এবং ওনার প্রত্যাশা হলো যে এটা সরকারের প্রশাসন যন্ত্রে সর্বত্র যেন হয়। বিদ্যুৎ সাশ্রয় দিয়ে এটা শুরু হয়েছে কিন্তু। তবে এখন বিদ্যুৎ পরিস্থিতি উন্নত হয়েছে বলা যায়, আবার বলা যায় না। এখন কিন্তু বিদ্যুৎ নিয়ে একটা সংকট চলছে গ্রামগঞ্জে, আপনি জানেন। এবং বিশ্বকাপ ফুটবল চলাকালে এটা নিয়ে একটা অস্থিরতা তৈরি হয়েছে। অনেক এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসগুলো আক্রান্ত হচ্ছে। পরশুদিন বোধহয় সমকাল এটা লিড করেছিল। আজকে প্রথম আলোর নিচের দিকে খবর আছে, প্রথম পাতায়, যে পল্লী বিদ্যুৎ কর্মীরা আক্রান্ত হচ্ছে। তাদের তো কোনো দোষ নাই, তারা বিদ্যুৎ না পেলে কিভাবে দেবে, তাই না? তো আমাদের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কিন্তু অনেক, প্রায় 30,000 মেগাওয়াট, কিন্তু আমরা তো বিদ্যুৎ উৎপাদন করতে পারছি না। কারণ হলো যে উপকরণ ব্যয় অনেক বেড়েছে, এবং আমাদের এই খাতে ভর্তুকি দিতে হয় প্রচুর। আর সরকারের সামগ্রিক ভর্তুকি কিন্তু বাড়ছে, এই বাজেটেও সেটা বাড়ছে, অব্যাহতভাবে বাড়ছে। ভর্তুকি নিয়ে আইএমএফের সঙ্গে সরকারের একটা সংকটজনক সম্পর্ক চলছে। আপনি জানেন যে আইএমএফের ঋণ কর্মসূচি, যেটা আওয়ামী লীগ আমলে শুরু হয়েছিল, এটা কিন্তু এখন বন্ধ আছে, এটা সাসপেন্ডেড মনে হয়। সরকার নতুন কর্মসূচিতে যেতে চাচ্ছে। তো আইএমএফের একটা দল সামনে আসবে, তারা কিন্তু এসে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে বসবে, এবং তাদের যেসব শর্তের সব কিছুকে আবার আমরা নাকচ করে দিতে পারি না, এগুলো আমাদের নিজেদের জন্য প্রয়োজন। যেমন ব্যাংক খাতের কথা আপনি বলছিলেন, ব্যাংক খাত তো বিরাট সংকটে আছে। ব্যাংক খাতে মানে খেলাপি ঋণের হার সম্ভবত সারা দুনিয়ায় সর্বোচ্চ কিংবা সর্বোচ্চের কাছাকাছি। তো এইরকম খেলাপি ঋণ নিয়ে কোনো ব্যাংক খাত টিকে থাকতে পারে না। ব্যাংক খাতকে কিন্তু সরকারকে টিকিয়ে রাখতে হচ্ছে করের টাকা দিয়ে, বাজেট থেকে অর্থ জুগিয়ে। এটা খুব দুর্ভাগ্যজনক। এবং যেদিন অর্থ বিল পাশ হলো, সেদিন আরেকটা খবর বাজারে এসছে, মানে পত্রপত্রিকা আসছে, সেটা হচ্ছে যে ব্যাংকগুলো সুদ মওকুফ করে একবারে যদি কেউ আসল টাকা দিতে পারে, তাহলে তাকে এক্সিট এর সুযোগ দেওয়া হবে, মানে সে ঋণ খেলাপির খাতা থেকে বেরিয়ে যাবে। উদ্দেশ্য হলো যে ব্যাংকে কিছু টাকা ফেরত আনা বাজার থেকে। ব্যাংক যেহেতু তারল্য সংকট, মানে নগদ অর্থের সংকটে আছে, এবং নতুন করে ঋণ দিতে পারছে না, তো এটা যাতে ঘটে, তো সেটা কতটা অগ্রগতি হবে আমরা জানি না। আমাদের কিন্তু বিনিয়োগ পরিস্থিতি খুবই খারাপ, মানে বেসরকারি খাতে ঋণ প্রবাহ দিয়ে বিনিয়োগ পরিস্থিতি যাচ করা হয়, সেখানে দেখা যাচ্ছে যে 5%-এর নিচে নেমে গেছে ঋণের প্রবৃদ্ধি। আজকে কিন্তু আরেকটা বড় খবর আছে, যেটা আপনি বোধহয় উল্লেখ করেননি, সেটা হলো মুদ্রানীতি ঘোষণা হয়েছে, 6 মাসের নতুন মুদ্রানীতি, এবং সেখানে সুদের হার কমানোর কোনো লক্ষণ নাই। কারণটা হচ্ছে যে আমাদের মূল্যস্ফীতি পরিস্থিতি এখনও খারাপ, এবং নতুন করে খারাপ হচ্ছে। এটা ডাবল ডিজিটের দিকে যাচ্ছে বলে অনেকের অনুমান, আমারও অনুমান। তো 9.42 তো ছিল মে মাসে। তো এটা লাস্ট এই যে মাস আমরা পেরিয়ে যাচ্ছি, সেই মাসে হয়তো বাড়বে না, কিন্তু ওই রকমই থাকবে। কিন্তু সরকারের যে একটা টার্গেট আছে 7.5, সরকার আগামী অর্থ বছরে 7.5-এ নামিয়ে আনার লক্ষ্য ঘোষণা করেছে। আমার কাছে মনে হয় সার্বিক পরিস্থিতিতে এটা সম্ভব না। আচ্ছা, ব্যাংকের কথাটা আপনি বলছিলেন যে ব্যাংকের কাছ থেকে ধরেন টিকিয়ে রাখা, কিন্তু একই সঙ্গে যে বাজেটে প্রায় 2,43,000 কোটি টাকা ঘাটতি রাখা হচ্ছে, সেক্ষেত্রে তো বলা হচ্ছে যে সরকার ব্যাংক খাত থেকে আসবে মূলত। ব্যাংক খাত থেকে ব্যাংক বহির্ভূত ঋণও আছে, বৈদেশিক সহায়তার কথাও আছে।
এখন যদি প্রশ্ন হলো যে এই বিপুল পরিমাণ ব্যাংক খাত থেকে যদি সরকারের ঋণ নিয়ে ফেলে তাহলে বেসরকারি উদ্যোক্তাদের কি হবে? হ্যাঁ? বেসরকারি উদ্যোক্তাদের কি হবে? এটা একটা প্রশ্ন। সরকারের বোধহয় একটা প্রেডিকশন যে বেসরকারি খাত থেকে চাহিদা ওইরকম বাড়বে না, ঋণের চাহিদা। তো সেটা যদি না হয় তাহলে আমরা এই যে গ্রোথ, আপনি তো মূল্যস্ফীতির হারের কথা বললেন, আমি বলবো যে প্রবৃদ্ধির যে প্রাক্কলন করা হয়েছে 6.5, এখন কিন্তু প্রবৃদ্ধি 4-এর মতো, 4 পয়েন্ট সামথিং, বোধ 4.1 বা অনেকে বলছে 4-এর নিচে, মানে উন্নয়ন সহযোগীরা বলছে। তো তাই যদি হয় তাহলে এটাকে দ্বিগুণেরও মানে 50%-এরও বেশি বাড়ানো যাবে কিভাবে? মানে 6.5 করা এক অর্থ বছরে, এটা কিন্তু খুবই কঠিন মনে হচ্ছে। আর সরকার যদি ব্যাংক ঋণ নেয়, ব্যাংকগুলো হয়তো লাভবান হবে, কারণ সরকারের কাছ থেকে ব্যাংকগুলো মানে সুদসহ আসল ফেরত পাবে, কারণ সরকার তো কখনো ডিফল্টার হবে না। নিশ্চয়ই। সরকার যেভাবে হোক ঋণ পরিশোধ করবে, সেটা কর আহরণ করে হোক বা মানে ঋণ করে হোক বাইরে থেকে। তো এটা ব্যাংকের জন্য সেফ ইনভেস্টমেন্ট, কিন্তু এটা জনগণের জন্য ভালো খবর না। জনগণের জন্য ভালো খবর হচ্ছে বেসরকারি খাতে যদি ঋণ প্রবাহ বাড়ে রাইট। এবং বেসরকারি ক্ষেত্রে যদি বিনিয়োগ বাড়ে, বেসরকারি খাত যদি স্বাভাবিকভাবে কাজ করতে পারে, সেখানে যদি কর্মসংস্থান হয় এবং অর্থবহ কর্মসংস্থান হয়, তাহলে কিন্তু একটা টেকসই উন্নয়নের দিকে আমরা যেতে পারবো। জি, মিস্টার সাইদ খান, আপনার কাছে যাওয়ার আগে আমরা বরং আমাদের আলোচনার সাথে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ আইনুল ইসলামকে আমার সাথে যোগ করে নিই এবং আপনার সাথে আমি প্রশ্নটা প্রথমে করতে চাই। আমি একটু আইনুল ইসলামকে দেখতে চাই। হ্যাঁ, আইনুল ইসলাম আমাদের সাথে যোগ দিয়েছেন। আইনুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমাদের সাথে হাসান মামুন আছেন এবং সাইদ খান আছেন। সাইদ খান, আপনার কাছ থেকে একটু বিশ্লেষণটা শুনতে চাইবো, যেহেতু এত বড় একটা বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো কোথায় কোথায় আছে সেই প্রসঙ্গ নিয়ে আমি আলোচনা করছি। প্রসঙ্গত এটাকে একটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও দেখা যায় কিনা। ধরুন, এই প্রশ্নটা অনেক জায়গা থেকে আসছে, নতুন একটা সরকার এসেছে, নতুন রাজনৈতিক নেতৃত্ব এসেছে, নতুন প্রতিশ্রুতি এসেছে, কিন্তু আপনি যদি প্রশাসন যন্ত্রের দিকে তাকান, যারা আসলে এইটা বাস্তবায়নের দিকে মূল ফোকাসটা দেবে, সেখানে কারিগরি কাঠামোর অধিকাংশ মানুষ হচ্ছে পুরনো, সেটা অর্থ বিভাগ বলেন, এনবিআর বলেন, পরিকল্পনা কমিশন বলেন, প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে থাকা বড় বড় মানুষগুলো আসলে সেই 17 বছর বা পুরনো আমলের। তো এগুলো কি কোনো ধরনের বাস্তবায়নের চ্যালেঞ্জের ক্ষেত্রে সন্দেহ তৈরি করে কিনা? জি, আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক মামুন ভাই এবং যুক্ত আছেন আমাদের সাথে, অনলাইনে যুক্ত আছেন প্রফেসর আইনুল ইসলাম সহ যারা দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে আমাদের বাজেট, অনেকে বলছেন উচ্চবিলাসী, অনেকে বলছেন বড় বাজেট। বড় বাজেট দোষের কিছু না, যদি বাস্তবায়ন করা যায় সেটি বরং জনগণের জন্য বা রাষ্ট্রের জন্য ভালো। আপনি যে জায়গাটি বললেন, এটি আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের যে রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, এখানে দেখুন বিগত অর্থ বছরের যে রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, সেখানে কিন্তু আমরা ঘাটতিতে ছিলাম। এবছর কিন্তু আরও বাড়তি হয়েছে। সেই ঘাটতিতে ছিলাম যেই ইনফ্রাস্ট্রাকচারে বা যেই জনবল দিয়ে, সেই একই জনবলে কিন্তু আমরা এবার আরও লক্ষ্যমাত্রা বাড়িয়েছি। আমরা কি ওভার দ্য নাইট স্বচ্ছ হয়ে গেছি, সৎ হয়ে গেছি, বেশি আন্তরিক হয়ে গেছি? নিশ্চয়ই না। এই জায়গাটি কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং এই জায়গাটি নিয়ে একেবারে প্রস্তাবিত বাজেট যেদিন সংসদে উত্থাপন হলো, ওই দিন থেকেই কিন্তু নানান ফোরাম থেকে আলোচনা হচ্ছে এবং কথাও তুলছেন। অনেকে কিন্তু এখানে কনফিউজ এই জায়গাটিতে, যে এই জায়গাটি যদি সরকার হ্যান্ডেল করতে না পারে তাহলে সরকার এই বড় বাজেট নিয়ে হোঁচট খাবে। কারণটি হচ্ছে কি, দেখুন, বাজেট দিয়ে সরকার বসে তো থাকে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বা নানান জায়গায়, এবং মামুন ভাই একটি কথা বলছেন যে সরকার কিন্তু ব্যাংক থেকে লোন নিয়ে নেবে, সেটি ব্যাংকের জন্য ভালো, কিন্তু জনগণের জন্য, বিশেষ করে প্রাইভেট যে এন্টারপ্রেনার যারা রয়েছেন, তাদের জন্য কিন্তু এটি বড় চ্যালেঞ্জ, বড় সংকটের তৈরি হবে। তাদের কিন্তু ঋণ প্রবাহ কমে যাবে। আপনি দেখেন যে বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় আমাদের সোসাইটি থেকে মধ্যবিত্ত ধ্বংস হয়ে গেছে, একেবারে হতদরিদ্র এবং উচ্চবিত্ত, মাঝখানে যে মধ্যবিত্ত, যাদের উপরে ভর করে অর্থনীতির চাকা মূলত ঘোরে বা কোনো রাষ্ট্র এগিয়ে চলে, সেই শ্রেণীটি কিন্তু টিকে থাকে বেসরকারি উদ্যোক্তাদের উপরে ভর করে বা শিল্পায়নের উপরে। সেই জায়গাটি কিন্তু এই বাজেট তেমন কোনো সুখবর আমি দেখিনি এখনো পর্যন্ত, হয়তো বা থাকতে পারে। এই বাজেটের আরেকটি চ্যালেঞ্জের জায়গা, যেটি সামাজিক
সুরক্ষা যে বরাদ্দ, বিশেষ করে ফ্যামিলি কার্ড, Right. ফার্মার্স কার্ড, এই জায়গাগুলো খুবই ইতিবাচক। দরিদ্র মানুষের হাতে টাকা গেলে, নগদ টাকা গেলে 2500 টাকা করে নারীদেরকে দেওয়া হবে, 41 লাখ পরিবারকে দেওয়া হবে, এটি অবশ্যই ভালো। বিশ্বব্যাংকের যে বাংলাদেশ চ্যাপ্টারের একটি গবেষণা বলছে যে এতে স্বাস্থ্য, শিক্ষা এবং যে নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, এটি ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। কিন্তু দেখুন, এই যে 41 লাখ পরিবারকে যে ফ্যামিলি কার্ডটি দেওয়া হবে, এখানে যে যারা আসলে প্রকৃত এই কার্ডটি পাবার যোগ্য বা যাদের পাবার কথা, তাদেরকে সিলেকশনটা কারা করবে? এই প্রশাসন, স্থানীয় সরকার প্রশাসন বা রাজনৈতিকভাবে যদি দলীয়ভাবে করা হয়, সেখানে কিন্তু বড় ধরনের দুর্নীতি বা বড় ধরনের লিকেজ সৃষ্টি হবে। এটির কারণে এই প্রকল্পটি বা এই ধরনের একটি বেটার উদ্যোগও কিন্তু প্রশ্নবিদ্ধ হতে পারে। সেই জায়গাটি কিন্তু এক ধরনের শঙ্কা তৈরি করবে। আরেকটি জিনিস যেটি, সেটি হচ্ছে যে আপনি ধরুন যে কৃষককে যে 42,50,000 কৃষককে ফার্মার্স কার্ড দেওয়ার যে প্রকল্প উদ্যোগ রয়েছে, বছরে 2,500 করে টাকা দেওয়া হবে কৃষককে। এই কৃষক বাছাই করা হবে কাদের মাধ্যমে, কারা পাবে এই টাকাটিকে? আসলে কৃষকের হাতে পৌঁছাবে। এবং শুধুমাত্র টাকা পৌঁছালে তো হবে না, এই টাকার ব্যবহারটা, তাদের মনস্তাত্ত্বিক ডেভেলপমেন্ট, তাদের প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং তাদের আধুনিকায়ন, এই জায়গাগুলো কিন্তু আসলে পরিষ্কার না। সুতরাং দেখা যায় যে বরাদ্দ যাচ্ছে। মামুন ভাই যেটি বললেন যে প্রশাসনের ব্যয়ন অনেক বেড়েছে, বা সেটি নিয়ে আমি আলোচনা করতে চাই না। তাছাড়া ইতিবাচক যে উদ্যোগগুলো, সেই উদ্যোগগুলো বাস্তবায়ন করতে গিয়ে আবার বিতর্কিত কোনো বিষয় সামনে না চলে আসে, এটিও কিন্তু বড় একটি চ্যালেঞ্জ বলে আমি মনে করি। আরেকটি শেষ করব, ছোট্ট একটি জায়গা যেটি মামুন ভাই হালকা টাচ করেছেন। দেখুন, জনগণের ট্যাক্সের টাকায় আপনি প্রায় দেউলিয়া হয়ে যাওয়া 5টি ব্যাংককে পুনর্মূলধনীকরণের আওতায় নিয়ে আসছেন। সেখানে 40,000 কোটি টাকা দিবেন। এই টাকা তো জনগণের ট্যাক্সের টাকা। যারা দেউলিয়া হয়ে, যাদের হাতে ব্যাংকগুলো দেউলিয়া হয়েছে, তাদের জবাবদিহিতার ব্যাপারে কোনো ইনিশিয়েটিভ কি দেখেছেন এই বাজেট বক্তৃতায়? আমার কাছে চোখে পড়েনি। সুতরাং জনগণের ট্যাক্সের টাকা দিয়ে দেউলিয়া ব্যাংককে মানে দুর্বল ব্যাংককে সবল করার যে ইনিশিয়েটিভ, এটি আসলে আমার কাছে মনে হয় যদি ট্রান্সপারেন্সি নিশ্চিত করা না যায়, সুশাসন যদি প্রতিষ্ঠা করা না যায়, এবং যাদের কারণে দেউলিয়া হয়েছে তাদেরকে যদি জবাবদিহিতার আওতায় না আনা হয়, তাহলে এই দুর্বল ব্যাংকগুলো আরও দুর্বল হবে এবং এর চাপ কিন্তু জনগণের উপরে গিয়েই পড়বে। আমি বরং আপনি একটা কথা বলছিলেন যে ধরেন সাইদ খান, যে এই বাজেটে স্বল্প আয়ের মানুষ বা নিম্নবিত্ত মানুষের জন্য আসলে অনেক কিছুই আপনার কাছে চোখে পড়ছে না, যেটাকে আপনাকে স্বস্তি দিত। ফলে সরকারের যেমন একটা রাজনৈতিক অঙ্গীকারের জায়গা থেকে তারা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এগুলোর মধ্যে অনেকগুলো আছে, কিন্তু নতুন করে দুটো জিনিস সামনে আসলো। আপনি বলছিলেন যে ঠিক আছে, এগুলোর উপকারভোগী নির্বাচন করা এবং বাস্তবায়নের স্বচ্ছতার ক্ষেত্রে একটা বড় প্রশ্ন থেকে থাকবে। সরকারের যদি এর আগে এই মন্ত্রণা, যে মন্ত্রণাটাকে এটিকে আসলে অপারেট করবে, তারা বলছিলেন যে আসলে এটাকে আসলে সব ধরনের রাজনীতির বাইরে বা রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা এটাকে পরিচালনা করবে, নিয়ন্ত্রণ করবে বা এরকম যে প্রশ্নগুলো আছে সেটা থেকে বাইরে রাখতে চান, কিন্তু দিন শেষে এটা হয়ে ওঠে না কেন? মানে এটি তো রাজনৈতিক হস্তক্ষেপ সবগুলো। এই যে ব্যাংকগুলো দেউলিয়া হয়েছে কেন, অর্থনীতির বিপর্যয় কেন, প্রাইভেট সেক্টরে বিনিয়োগ মন্দা কেন, আমাদের শিল্পায়ন ধীরে ধীরে দুর্বল হচ্ছে কেন, সবগুলো রাজনৈতিক হস্তক্ষেপ। রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না বা রাজনীতির বাইরে রাখা হবে, এটিই তো একটি বড় রাজনৈতিক বক্তব্য। আমরা কি পেরেছি রাজনীতির বাইরে রাষ্ট্রকে রাখতে, রাজনীতির বাইরে সরকারকে রাখতে আমরা পারছি, রাজনীতির বাইরে প্রশাসনকে রাখতে পারছি? আপনি দেখছেন না, পুলিশ কিন্তু একসময় জয় বাংলা বলতো যারা, তারা এখন বলে গত 17 বছর জাতীয়তাবাদী আদর্শের সাথে আপোষ করিনি। এরকম পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বক্তৃতা তো আমরা শুনেছি। এটা তো জুলাই পরবর্তী বাংলাদেশে কাম্য নয় নিশ্চয়ই। আমি কিন্তু এটি বলছি না যে আপনি কেন করবেন না। আর বিএনপি করার এখতিয়ার 18 কোটি জনগণের আছে, করুন আপনি। কিন্তু আপনি যখন রাষ্ট্রের চেয়ারে, আপনি যখন জনগণের সেবক,
তখন আপনি রাজনীতির ঊর্ধ্বে উঠতেই হবে। কিন্তু আমরা বারবার বলি এই জায়গাটিতে আটকে গিয়ে কিন্তু আমরা ফ্যাসিজমের খপ্পরে পড়ে গিয়েছিলাম। জি নিশ্চয়ই, আমি হাসান মামুনের কাছে এই বিষয়ে বিশ্লেষণ জানতে চাইবো, কিন্তু যেহেতু আমাদের তার একজন অতিথি আছেন প্রফেসর আইনুল ইসলাম, তার কাছ থেকে একটু জানতে চাইবো। প্রফেসর আইনুল ইসলাম, আপনি যদি একটু মে মাসের দিকে খেয়াল করেন 2026-এ, সেই সময় অর্থমন্ত্রী স্পষ্টতই বলছিলেন যে ধরেন অর্থনীতি ঘুরে দাঁড়াতে 2 বছরের বেশি সময় লাগবে, এবং তিনি কারণগুলো স্পষ্ট করার চেষ্টা করেছিলেন। তিনি বলছিলেন যে বিগত সরকার এই সরকারকে মাইনাসে রেখে গিয়েছে, পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টরে 50,000 কোটির বেশি টাকা বকেয়া। তিনি বলছেন ঋণাত্মক একটা অর্থনীতি নিয়ে তিনি সামনে এগুচ্ছেন। ফলে এত বড় একটা বাজেট যখন সামনে আসছে, তিনি এই ধরনের বাজেট দেওয়ার পেছনে কি সাহসটা তিনি পেয়েছেন সেটা নিশ্চয়ই তিনি ব্যাখ্যা করতে পারবেন। কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যেটা, সেখানে আপনি এখানে চ্যালেঞ্জগুলো কি কি দেখেন, যদি মোটা দাগে আপনি শুনে থাকেন হাসান মামুন এবং সাইদ খানের বক্তব্য থেকে, আপনার বিশ্লেষণটা কেমন? ধন্যবাদ আপনাকে এবং আমার সঙ্গে যে দুইজন সহ আলোচক তাদেরকে ধন্যবাদ। আমি আসলে বিশেষ করে চ্যালেঞ্জগুলোর কথা যেটা আপনারা বললেন সেটার সঙ্গে আমি পুরোপুরি একমত। তবে এত হালকা ভাবে না, চ্যালেঞ্জ কিন্তু আরো কঠিন ভাবে আমার কাছে মনে হচ্ছে। এবং যে টার্গেট ধরা হয়েছে, দুটো জিনিস, মূল্যস্ফীতি এবং এবং আপনার প্রবৃদ্ধি, এটি কোনোভাবেই এখানে যাওয়া সম্ভব না। আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, সেটি হচ্ছে যে এত বড় বাজেট, এটা আগেও ছিল বড় বাজেট, কিন্তু এবারের বাজেটটা তারও বেশি আর কি। কিন্তু এত বড় বাজেট বাস্তবায়ন করার সক্ষমতা বাংলাদেশে আছে বলে আমার কাছে মনে হয় না। তার অতীতের ইতিহাস কিন্তু তা বলে না। এবং দেখুন, আপনি এডিবির বাস্তবায়ন 40%-এর মতো 11 মাসে হয়েছে, তারও কম হতে পারে। তা সুতরাং এই অবস্থায় কিন্তু আমরা একটা বড় একটা বাজেট কিন্তু আমরা সামনে নিয়ে এগুচ্ছি, এবং বছর শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আমরা বলতে পারবো না যে বাজেট কতটুকু বাস্তবায়ন হলো। তো আমরা যেটা ধারণা করি যে এতগুলো চ্যালেঞ্জকে সামনে নিয়ে এত বড় বাজেট বাস্তবায়ন করা কিভাবে করবে আমি জানি না, এটা বছর শেষে গিয়ে আলোচনা করা যেতে পারে। যেমন দেখুন যে বাংলাদেশের একটা টেন্ডেন্সি যে জিনিসের দাম বাড়ে সেটা যতই আমি ইন্টারভেনশন করি না কেন, এটা কমার লক্ষণ কেন আমরা দেখি না। অর্থাৎ একে প্রাইস মানে স্টিকি বলে, যে জিনিসের দাম একবার বাড়ে সেই জিনিসের দাম কিন্তু কমে খুব আস্তে আস্তে। আবার যে জিনিসের দাম মানে বাড়ার যদি কোনো সুযোগ পায় সেটি কিন্তু খুব দ্রুত বাড়ে। এই টেন্ডেন্সি কিন্তু আমাদের আছে। 61টা বলছে যে নিত্য প্রয়োজনের উপর থেকে উঠায় ফেলছে শুল্ক বা জিরো শুল্ক। সেখানে কিন্তু বাজারে এই লক্ষণ পাওয়া যাবে কিনা সেটা আমার কিন্তু ডাউট। এটা গত বছর বা তার আগের বছর আমরা দেখেছি যে ব্যবসায়ীরা কিন্তু মানে প্রাইস বাড়ায় খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু কমাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। এই একটি বড় একটি কারণ। আরেকটা বিষয় যেটা বলেছে সাইদ ভাই, বলেছে যে বাংলাদেশের অন্যতম সমস্যা হচ্ছে সুশাসন। এই যে আমাদের কি বলে, যে উন্নয়ন বাজেট, এত বড় একটা উন্নয়ন বাজেট, সেই উন্নয়ন বাজেটের যে গুণগত ব্যয় হবে এর নিশ্চয়তা কিন্তু আমরা কোথাও দেখি নাই যে আমরা এই স্ট্র্যাটেজিতে আমরা কি বলে এই বাস্তবায়ন করব। আরে বাবা, যারা আগে ছিল তারাই তো এখন আছে, তারাই তো বাজেট করেছে, তারাই তো বাস্তবায়ন করব। এমন কি আলাউদ্দিনের চেরাগ আসলো যে রাতারাতি আপনি সবকিছু চেঞ্জ করে ফেলবেন? আপনি দেখুন যে এই জ্বালানির জন্য আপনি পত্রপত্রিকা দেখবেন যে কতগুলো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে এবং কতগুলো রেডি হয়ে আছে, কিন্তু তারা উৎপাদনে যেতে পারছে না। এটা হলো একটা দিক। আর দ্বিতীয় কথা হলো যে গাজী যে একটা কোম্পানি ছিল, এই গাজী কোম্পানির যে ঘটনা, দুরবস্থা, এটা কিন্তু সারা বিশ্ব কিন্তু এটা জেনেছে। এটা জানার পরে তারা যে বিনিয়োগের জন্য আসবে, তারা তো আসছে না। আমরা দেশীয় যারা ইনভেস্টর তারাও কিন্তু, বিনিয়োগকারীরা কিন্তু বিনিয়োগ করছে না, যার তো আপনারা পরিসংখ্যান দেখলেই বুঝতে পারেন। এবারের বাজেটেও তারা টার্গেট করছে 6-এর একটু উপরে। সুতরাং এই যে এইসব সামনে নিয়ে কিভাবে প্রবৃদ্ধি হবে, কিভাবে আপনার মূল্যস্ফীতি কমবে। আর আরেকটা জিনিস সেখানে দেখেন, এই যে 25, 26 এবং 27-এ এই বিদেশি যে লোন গুলো আছে সবগুলো পরিশোধের কিন্তু এখন সময় এসছে। সুতরাং এইটা একটা চাপ আছে। সবকিছু মিলে সরকার মানে এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে কিভাবে এটা বাস্তবায়ন করবে, আমার কাছে, আমার অর্থনীতি যতটুকু জানি আমি, এটি সম্ভব না। আরেকটি কথা বলেছেন যে আমাদের দেশে দেখুন এই যে 60 থেকে 70% পরিচালন ব্যয় হচ্ছে 60 থেকে 70%, বাকিটা হচ্ছে উন্নয়ন বাজেট। তাই বাংলাদেশের যে অবস্থা, তাতে করে এটা উল্টে দেওয়া উচিত যে পরিচালন ব্যয় কমে যাবে এবং উন্নয়ন ব্যয় বাড়বে। তাহলে আপনি প্রবৃদ্ধি দেখতে পারবেন এবং মানুষের ভাগ্য উন্নয়ন আপনি দেখতে পারবেন। আরেকটি কথা এখানে বলা হলো যে এই যে আমার কৃষকদের বা সামাজিক সুরক্ষার যে বিষয়টা, আরে বাবা, আগে যেগুলো আছে
সেগুলোর মধ্যে ওভারল্যাপিং হচ্ছে, রাজনীতিকরণ করা হচ্ছে, তারা কাদেরকে দেওয়া হচ্ছে, এক ফ্যামিলিতে 3 জন পাচ্ছে, আরেক ফ্যামিলিতে পাচ্ছে না। এই জিনিসগুলোকে সমাধান না করে আপনি আরো 2-3টা বাড়িয়ে দিলেন, সেখানে ওভারল্যাপিং হচ্ছে। এবার আমি গ্রামে গিয়েছি, গ্রামে গিয়ে দেখি যে এরা পাওয়ার জন্য যে কি রকম ক্রাইটেরিয়া লাগে সেটা আপনারা নিজেরা ফিল্ড ভিজিট না করলে এটা বুঝবেন না। সুতরাং এই অবস্থার মধ্যে এই 9,38,000 কোটি টাকার যে বাজেট, এটি কিভাবে বাস্তবায়ন হবে? আর যেটা বলা হচ্ছে জনগণের টাকায় আপনারা ব্যাংকগুলোকে এত টাকা দিয়ে দিচ্ছেন, ব্যাংকগুলো দুর্বল হলো, কাদের কারণে দুর্বল হলো সেগুলোর কোনো মেজার নেওয়া হচ্ছে না, আবার তাদেরকে টাকা দেওয়া হচ্ছে। এটা টাকাটা কাদের টাকা বলেন? সুতরাং কিভাবে একটা অর্থনীতি ভালোর দিকে যাবে? সুতরাং এই বিষয়গুলোকে অ্যাড্রেস না করে আপনি শুধুমাত্র টাকার অঙ্কে, কাগজে কলমে টাকার অঙ্ক দিয়ে কিন্তু এই বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন হবে বলে আমার মনে হয় না। অসংখ্য ধন্যবাদ প্রফেসর আইনুল ইসলাম, আপনি আমাদের সাথে থাকুন। আমি একটা বিরতি নিই, বিরতির পর ফিরে এসে যে প্রসঙ্গগুলো উঠলো নিশ্চয়ই হাসান মামুন আপনার বিশ্লেষণ জানতে চাইবো। তবে তার আগে নেই ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। হাসান মামুন, আপনি শুনছিলেন যে প্রফেসর আইনুল ইসলাম খুব একটা আশাবাদী হতে পারছেন না। ফলে এটাও ধরেন একটা সহজ প্রশ্ন হয়ে দাঁড়ায় যে ধরেন এত বড় বড় বাজেট দিয়ে সরকারগুলো আসলে কি অর্জন করে? না, বাজেটের আকার তো বাড়বে, এটা স্বাভাবিক, কারণ আমাদের তো উন্নয়নের চাহিদা আছে এবং বড় উন্নয়ন বাজেট নেওয়াটা জরুরিও, সক্ষমতা তো থাকতে হবে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এগুলোর অর্থায়ন এবং মানসম্মত বাস্তবায়ন, যেটা স্যার বলছিলেন, গুণগত মানসম্পন্ন বাস্তবায়ন, সেই জায়গাটায় আমাদের ঘাটতি আছে। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বরাদ্দের ব্যবহারও করতে পারি না। যেমন আমরা স্বাস্থ্য খাতে দেখি যে বরাদ্দ ফেরত যায়, এটা একটা বিরাট সমস্যা। সেখানে আমরা বরাদ্দ বাড়াতে চাচ্ছি, বাড়ানো হয়েছে এবার স্বাস্থ্য শিক্ষা খাতে, এবং এটা একটা নির্বাচনী অঙ্গীকারও ছিল সব দলেরই, জামায়াতে ইসলামেরও ছিল, বিএনপিরও ছিল। আর আন্তর্জাতিক সংস্থাগুলো তো বলেই যে বাজেটের কত শতাংশ, জিডিপির কত শতাংশ করা উচিত। এসব আমাদের বাস্তবায়নের সক্ষমতাটা বাড়াতে হবে, সেজন্য আমাদের উন্নয়ন প্রশাসনকে তৈরি করতে হবে। তো এখানে পুরনো লোকজনই রয়ে গেছে। পার্লামেন্টেও একজন এমপি কিন্তু বলেছেন যে মানে আমলাদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায়, মানে বাজেট যখন পাশ হয়ে যায় তারপরে যখন বাস্তবায়নের বিষয় আসে, কারণ তাদের মাধ্যমে বাস্তবায়ন হয়। আচ্ছা, এটা হলো একটা। আরেকটা হলো যে মানে সরকার তার ব্যয় কমাতে পারছে না, প্রশাসনিক ব্যয়। তো প্রশাসনিক ব্যয় তো বেড়ে যাচ্ছে বরঞ্চ। আমরা কিন্তু দেখব যে পে স্কেলের বাস্তবায়ন শুরু হবে এই নতুন অর্থ বছর, এবং এটা প্রথমে বলা হচ্ছিল 2 বছরে হবে, 2 অর্থ বছরে, এখন 3 অর্থ বছরে, এখন বলা হচ্ছে বোধহয় 2 অর্থ বছরই হবে। তো এটা কিন্তু একটা বড় প্রেশার তৈরি করবে। আচ্ছা, আরেকটা স্যার বলছিলেন যে আমাদের বৈদেশিক ঋণ, বৈদেশিক শুধু না, দেশীয় ঋণ, সব মিলিয়ে আমাদের যে ঋণ, এমনকি সঞ্চয়পত্রের ঋণ, এগুলো তো ঋণ। সরকার কিন্তু এই যে শোষক বন্ড চালু করেছে নতুন করে, 5,500 কোটি টাকা তুলবে। তো এটাও কিন্তু সরকারি ঋণ, এটা অবশ্য প্রকল্পের বিনিময়ে। সঞ্চয়পত্র আরেক ধরনের, সঞ্চয়পত্রে কমছে, ওখানে বাড়ছে, এটাও একটা। এবং সেখানে উদ্বেগ আছে যে ব্যাংক থেকে টাকা নিয়ে আবার ওইখানে চলে যায় কিনা, তাতে ব্যাংকগুলো আবার ক্ষতিগ্রস্ত হয় কিনা, মানে একটা জটিল পরিস্থিতি। সরকারকে কিন্তু কিছু কর প্রস্তাব সংশোধন করতে হয়েছে উল্লেখযোগ্যভাবে। যেমন এখানে উল্লেখ করলে সময় লাগবে, কিন্তু এগুলো রিপোর্ট হয়েছে, মানে অন্যবার এতটা হয় না। এবার অর্থ বিল পাশের সময় অনেক বেশি সংশোধনী আনা হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশনায়। তো প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরাবরই এটা হয়, এবার একটু বেশি হয়েছে। আমাদের কিন্তু দেখা দরকার যে যেসব ছাড় দেওয়া হয়েছে, কর কর্তন এবং কর প্রত্যাহার, তার ফলে আমাদের যে রাজস্ব লক্ষ্যমাত্রা সেটা ক্ষতিগ্রস্ত হবে কিনা, মানে হিসাবেই হবে কি? হ্যাঁ, অবশ্যই হবে, অবশ্যই হবে। যেমন ধরেন মুদি দোকান এবং ছোট ছোট ব্যবসা থেকে কর আহরণের একটা প্ল্যান ছিল, নির্দিষ্ট ভ্যাট, তারপর অ্যাডভান্স ট্যাক্স, এগুলো নেয়ার একটা বন্দোবস্ত রাখা হয়েছিল। আমি এটা সমর্থন করি। কিছু কর সবারই দেওয়া উচিত, যেহেতু করের অর্থে যেসব কাজকর্ম হয় তার কিছু বেনিফিট আমরা পাই, এদিক দিয়ে কিংবা ওদিক দিয়ে, তাই না? যেমন ধরেন মেট্রো রেল হয়েছে, মেট্রো রেল যার
কখনো মেট্রো রেল চড়ার চান্স নাই, সেও কিন্তু মেট্রো রেলে পয়সা দিয়েছে, তাই না? কিন্তু তার ছেলে হয়তো মেট্রো রেল চড়বে, কিংবা তার পরবর্তী প্রজন্ম, এভাবেই উন্নয়নটা হয়। তো সরকার দেখা গেল যে এইসব খাত থেকে আবার সরে গেল, তাই না? নিশ্চয়ই। কিন্তু তাহলে এই ধরেন এই যে আপনি বলছেন যে এইগুলো করকর্তনের ক্ষেত্রে গিয়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ক্ষতিগ্রস্ত হবে, যেমন আপনি কাঁচা বাজারে এবং মুদি দোকানের কথাগুলো বলছিলেন, আরো অনেক সেখানে কিন্তু খুব বেশি কর আরোপ করা হয়নি, 1,000 থেকে 10,000 টাকা পর্যন্ত হতো। এগুলোকে জনতুষ্টির জন্য করা হয়? হ্যাঁ, মানে প্রত্যাহার তো অবশ্যই, নির্বাচিত সরকার প্রথম বাজেট দিয়েছে, তারা তো মানুষকে খুশি করতে চাবে, এর মধ্যে দোষের কিছু নাই। কিন্তু মুশকিলটা হলো যে সরকার হিসাবটা কিভাবে মেলাবে। আপনি লক্ষ্য করবেন এবার যে হিসাব দেওয়া হয়েছে যে এনবিআর রাজস্ব আহরণ করেছে 4 লাখ কোটি টাকা, সামান্য বেশি। আমাদের এখন প্রাক্কলন হচ্ছে 6,05,000 কোটি টাকা, তাই না? শুধু এনবিআর এর বাইরেও কিন্তু ট্যাক্স আছে, কর বহির্ভূত আয় এগুলো আছে, সব মিলিয়ে হচ্ছে 6,95,000, প্রায় 7 লাখ কোটি টাকা। বাজেট বলা হচ্ছে 6,04,000 কোটি, 4-5,000 কোটি। হ্যাঁ, তো এখন যে এনবিআর আহরণ করেছে এবার 4 লাখ কোটি টাকা, সামান্য বেশি, সেই এনবিআর কি করে 50%-এর বেশি আহরণ করবে, তাই না? এটা একটা বিরাট একটা প্রশ্ন। এবার নাকি রেকর্ড হয়েছে 4 লাখ কোটি, হচ্ছে রেকর্ড। তো এটা হচ্ছে মানে সর্বোচ্চ সক্ষমতা। তো এই এনবিআর এবং এই এনবিআরে কোনো রকম সংস্কার না করে, সংস্কারের একটা দাবি কিন্তু ছিল, যেটা অন্তর্বর্তী সরকার চেষ্টা করেছিল, এই সরকার কিন্তু সে অধ্যাদেশ বাদ দিয়েছে, সে অধ্যাদেশ মানে আইনে পরিণত করেনি। তবে অর্থমন্ত্রী বলছেন যে আইএমএফ এর, আমার মনে হয় যে আইএমএফ কে খুশি করার জন্যই বলা হয়েছে, যেহেতু নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে, যে আমরা এনবিআর কে 2 ভাগ করব, নীতি বিভাগ, বাস্তবায়ন বিভাগ। আচ্ছা, প্রধানমন্ত্রীও বলেছেন যে কর ব্যবস্থাকে আধুনিক করা হবে, কর ব্যবস্থাকে আধুনিক করলে হয়রানি কমবে, কর আহরণ বাড়বে, এটা হচ্ছে প্রত্যাশা। এখন আমাদের দেখতে হবে যে এনবিআর কীরকম বিহেভ করে এবং কিভাবে এনবিআর আমার ধারণা যে এইখানে বড়জোর 20 থেকে 25% প্রবৃদ্ধি হতে পারে, মানে রাজস্ব আহরণে এবং সার্বিকভাবে কর আহরণে। এর বেশি প্রবৃদ্ধি হওয়ার কোনো সুযোগ নাই। যদি অর্থনীতি অনেক বেশি গতিশীল হতো, অর্থনৈতিক কর্মকাণ্ড দ্রুত বাড়তো, বিনিয়োগ বাড়তো, তাহলে ব্যবসা বাণিজ্য থেকে সার্বিকভাবে কর আহরণ বাড়তো। সেটারও চান্স আমি দেখছি না, যেহেতু বিনিয়োগ পরিস্থিতি খারাপ এবং এই পরিস্থিতি এক অর্থ বছরেই দ্রুত ভালো করার সুযোগ আছে বলে যারা বিশেষজ্ঞ তারা কিন্তু বলছেন না। জি, আপনি বলছিলেন ধরেন প্রশাসনিক ব্যয়, যেটা হচ্ছে জনপ্রশাসনের ক্ষেত্রে যে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি পাচ্ছে, এ ধরনের অনেকগুলো 68 রকমের আমরা সংশোধনী পাচ্ছি, যেটা হচ্ছে অর্থবিল পাশের আগে প্রধানমন্ত্রী প্রস্তাব করেছেন। এখন ধরেন এই ব্যয়ের প্রশ্নটা যখন আসে, যখন কোনো আপনি একটা মন্ত্রণালয় বা কোনো একটা সংস্থার পিছনে আপনি খরচটা করছেন, ফলে তারও তো একটা দৃশ্যমান কার্যক্রম দেখা জরুরি। ফলে আমরা দেখছিলাম যে এই সংসদেই স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এক ধরনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাম উল্লেখ করে সমালোচনাটা করেছেন যে আসলে আপনি এখানে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না, বা মানে অপরাধের হার কমছে না, কিন্তু আপনি সেখানে বরাদ্দ ঠিকই বাড়িয়ে নিচ্ছেন। তাহলে আমার দৃশ্যমান কি হলো? তিনি আরও কি বলেছেন এবং সাথে স্বরাষ্ট্রমন্ত্রীও তার মন্তব্য কি করেছেন সেটা আমরা শুনি। নিশ্চয়ই সেখান থেকেও আমরা কিছু আলোচনার খোরাক পাবো। মার্চ এবং এপ্রিল মাসে সারা দেশে হত্যাকাণ্ড রেকর্ড করা হয় 605টি। নারী ও শিশু নির্যাতন 2 মাসে 3,496টি নথিভুক্ত করা হয়েছে এবং সারা দেশে প্রতিদিনে গড়ে 10টির বেশি খুনের ঘটনা ঘটছে। এই যখন আমাদের আইন শৃঙ্খলার অবস্থা, তখন আমরা এই মন্ত্রণালয়ের জন্য দাবি তুলছি 31,098 কোটি। পুরো বাজেটের সবটাই যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে দেয়া হলেও কতটুকু উন্নয়ন হবে এই মন্ত্রণালয়ের আমরা জানি না। গ্রাম পুলিশ থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সবাই কাজ করে, পলিটিশিয়ানরা তার উপরে মন্ত্রণালয়। কিন্তু জনগণের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া কোনো দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন হয় না। সেই জন্য সামাজিক মোটিভেশন দরকার। শুনছিলাম সাইদ খান, রুমিন ফারহানা হয় সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলছেন, ভাই আবার এনবিআর এর কথা উল্লেখ করছিলেন। ফলে তাদের দৃশ্যমান সক্ষমতায় কি মানে সমস্যাটা কোন জায়গায় হয়? জি, আসলে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তৃতা ধরেই আলোচনা শুরু করতে চাই। তিনি বলেছেন যে জনগণের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো সম্ভব নয়। এটি সঠিক, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে রিফরমেশনের কথা বা রিফরমেশনের যে প্রয়োজনীয়তা আমরা বোধ করেছিলাম এবং বলছিলাম,
সেই জায়গা থেকে কিন্তু আমরা সরে গেছি। আপনাকে ছোট্ট একটি উদাহরণ দিই। ধরুন বান্দরবনের একটি থানা, সেই জায়গায় জনসংখ্যা হচ্ছে সর্বোচ্চ 7,000, আবার সেখানে একজন ওসি আছে এবং ধরেন 200 জন পুলিশ সদস্য রয়েছে। কেরানীগঞ্জ থানায় কিন্তু জনসংখ্যা 24 লাখ, সেখানেও একজন ওসি এবং 200 পুলিশ সদস্য। আপনি দেখুন এই যে রিফরমেশনের কথা বলা হয়েছে, একই জনবল দিয়ে আপনি এক জায়গায় 7,000 জনকে শাসন করছেন বা শৃঙ্খলা নিশ্চিত করছেন, আরেক জায়গায় 24 লাখ মানুষের নিরাপত্তা নিশ্চিত করছেন। এটি কোন ধরনের মানে বন্টন, সুষম বন্টন বা সমতা আনা? এই কারণেই তো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। আপনি কেরানীগঞ্জে 201 জন পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন, আবার থানচিতে আপনি 7,000 জনকে 201 জন দিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে চাইছেন। এই জায়গাটিতে সমস্যা, তো এই জায়গাটিতে সিস্টেমের সমস্যা। এখন রুমিন ফারহানা যেটি বলেছেন যে বরাদ্দ বাড়িয়ে এটি আসলে নিয়ন্ত্রণ করা যাবে না বা পুলিশের বরাদ্দ বাড়ানোই সমস্যার সমাধান না, আমি কিন্তু সমর্থন করি, আবার স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকেও সমর্থন করি। কিন্তু দুইজনের বক্তব্যের মাঝখানের যে জায়গাটি সেটি হচ্ছে জন আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষার জায়গাটি হচ্ছে নিরাপত্তা। আমরা নিরাপত্তা চাই, পারি না কেন জানেন? বরাদ্দ নেয়, বরাদ্দ তো মানে বেতন বাড়লেই হবে। 201 জনের বেতন আপনি 3 গুণ করে দেন, 24 লাখ লোক কেরানীগঞ্জে বসবাস করে, এই 201 জন দিয়ে সম্ভব? তাদেরকে এক একজনকে কামান দিলেও তো সম্ভব না। সুতরাং এই জায়গায় এই জায়গায় রিফর্ম করতে হবে। মানে জনসংখ্যার ভিত্তিতে যদি আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ থানা, যেমন জাপানে যেগুলো আছে, যে বাজার ব্যবস্থাপনার জন্য আলাদা ল এনফোর্সমেন্ট এজেন্সি, এই সিস্টেমে যেতে হবে। সুতরাং এগুলো খালি বরাদ্দের অজুহাত দিয়ে বা সুবিধার অজুহাত দিয়ে এগুলো নিশ্চিত করা যাবে না। এই আইন শৃঙ্খলা বাহিনীকে রিফর্ম করতে হবে। আরেকটি জিনিস যেটি স্যার যেটি বললেন যে অনেক পণ্যের শুল্ক প্রত্যাহার করা হচ্ছে, শুল্ক প্রত্যাহার করে আমার লাভ কি? শুল্ক প্রত্যাহার, এই বাজেট হচ্ছে জনগণের জন্য। আপনি বলছেন জনকল্যাণে এই বাজেট, আপনি শুল্কও প্রত্যাহার করলেন। আমার টমেটোর বাজারে তো প্রভাব পড়লো না, আমার চালের বাজারে তো প্রভাব পড়লো না, আমার কেরোসিনের বাজারে তো প্রভাব পড়লো না, তাহলে শুল্ক প্রত্যাহার করেই বা লাভ কি? আরেকটি জিনিস সেটি হচ্ছে যে বাজেটের যে চ্যালেঞ্জগুলো, এই চ্যালেঞ্জগুলো প্রথম বাজেট থেকে শুরু করে এই সর্বশেষ এবছরের যে বাজেট, প্রত্যেক বাজেটেই যে চ্যালেঞ্জ, একই চ্যালেঞ্জ নিয়েই কিন্তু আমরা যাত্রা শুরু করি। আমরা চ্যালেঞ্জগুলো সংস্কারের কথা বলি না, আমরা বাজেটের সমালোচনা করি। ভাই, সময়ের হাত ধরে ধরে মানুষের জীবনযাত্রার মূল্য বৃদ্ধির কারণে বাজেটের কলেবর বাড়বেই। বিশ্বায়নের প্রভাব আছে, বাজার পরিস্থিতি আছে, মুদ্রাস্ফীতি আছে, নানান কারণে। এখানে পে স্কেলের কথা বলা হচ্ছে, পে স্কেল নতুন পে স্কেলে যাবে, পে স্কেল দিলে তো আবারও মুদ্রাস্ফীতির কবলে পড়বে, পে স্কেল আবারও মুদ্রাস্ফীতিকে উস্কে দিবে। আপনি দেখুন, মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে হবে। আপনার বাজেট শুধুমাত্র আপনি ব্যয় বাড়াবেন, আমলাদেরকে সুযোগ সুবিধা দেবেন, জনগণের জন্য কি করছেন সেই জায়গাটি নিয়ে কাজ করতে হবে। আমি ছোট্ট করে এই বিষয়ে একটু আইনুল ইসলামের বক্তব্যটা শুনতে চাই, যে ধরেন এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বারংবার বেতন বাড়িয়ে সরকারের আসলে কি লাভ হয়? না, কি প্রশ্নটা আরেকবার বলুন প্লিজ। মানে ধরেন এই যে আবার একটা পে স্কেল সামনে আসছে, ধরেন এই মানে কি অর্জন করে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বারংবার বেতন বৃদ্ধি হয়, বলা হয় যে দুর্নীতি কমবে, আদতে কি তা হয়? মানে সরকারের নিশ্চয়ই এটা কোনো না কোনো লাভ তো থাকে, না হলে এত বাড়ায় কি কারণে? না, এটি হচ্ছে যে যেটা বলছেন, আসলে দিন শেষে কিন্তু আমরা সেটার কোনো মানে ফিডব্যাক পাই না, রেজাল্ট পাই না। সেটি হচ্ছে যে যা অবস্থা সেটাই থেকে যায়, দুর্নীতির জায়গায় থাকে। সুতরাং মাঝের থেকে যেটা হয়, অর্থনীতিতে যেটা মনিটারি পলিসিতে বলে যে বাজারে যদি টাকা ইনজেক্ট করা হয় সেটা সরাসরি গিয়ে দ্রব্যের মূল্যের উপর পড়ে। সেদিক থেকে কিন্তু যে টাকাটা মানে অ্যালোকেট করা হয়েছে সেটা কিন্তু বাজারে যাবে এবং আমাদের ডিমান্ড যদি ইয়ে করা না হয়, প্লাস সাপ্লাই যদি বাড়ানো না হয়, তাহলে কিন্তু দ্রব্যের দাম বাড়বে, এটা যাই বলি না কেন। এবং দেখুন, এই যে ইনফ্লেশন কমানোর কথা বলা হচ্ছে, যেখানে জ্বালানির দাম বাড়ানো হয়েছে, যেখানে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, সেখানে কিভাবে ইনফ্লেশন কমাবে আমি জানি না। আরেকটা জিনিস, যেটা আমরা রাজস্ব আদায়ের জন্য বিশাল একটা অ্যামাউন্ট আমরা ধরেছি, কিন্তু যদি এই এতগুলো পণ্যের উপরে আপনি শুল্ক মাফ করে দিয়েছেন, আপনি যদি সব দিকে যদি আপনি সাশ্রয় করতে চান, তো উল্টা তো আপনি তাহলে ইয়া করবেন কোত্থেকে, আপনি রাজস্ব আনবেন কোত্থেকে? সবকিছু মিলে যে একদিকে যদি আপনি চেষ্টা করেন, আরেকদিকে কিন্তু আপনার ফাঁকা হয়ে যাচ্ছে। তা সেই রকম অবস্থায় খুব দূরদর্শী সম্পন্ন একটা বাজেট আমরা প্রত্যাশা করেছিলাম।
যেটা হয়তোবা এই কম সময়ের মধ্যে সম্ভব হতো না, যেটা যে এইবারকার বাজেটটা একটু টেস্ট কেস হিসেবে নেওয়া যেত, যে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলোকে বাস্তবায়ন করা একবারই এক বছরই করতে হবে, সেটা তো আগামী 5 বছরের মধ্যে এগুলো করা যেতে পারত। সুতরাং এতগুলোকে আমি জানি না, একটা হসপস অবস্থা আমার কাছে মনে হচ্ছে, যে একদিকে আজকে মনিটারি পলিসি, টাইটেন মনিটারি পলিসি কিন্তু এবারও কন্টিনিউ করছে। আপনি বিনিয়োগ বাড়াবেন কিভাবে? আপনি প্রাইভেট ব্যাংকগুলো থেকে, সরকারি ব্যাংক থেকে আপনি ঋণ নেবেন এবং ঋণ শোধ করছেন। সুতরাং সেখানে আপনি এমনি তো প্রাইভেট বিনিয়োগের অবস্থা খারাপ, তাহলে বিনিয়োগ বাড়াবেন, আর বিনিয়োগ না বাড়ালে কর্মসংস্থান হবে না, কর্মসংস্থান না হলে আপনার প্রবৃদ্ধি হবে না। তা সবগুলো তো একটার সঙ্গে একটা কিন্তু লিঙ্ক আছে। সুতরাং এগুলোকে অ্যাড্রেস না করে আমি যদি বলি যে আমি 7.5% আমি কমাবো, 6.5% আমি প্রবৃদ্ধি করবো, সুতরাং এটা কোন ইকুয়েশনে হবে, কোন থিওরিতে হবে, আমি ঠিক এটা বুঝে উঠতে পারছি না। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছিলেন। এই অংশ থেকে আপনাকে বিদায় জানাতে চাই, অসংখ্য ধন্যবাদ। আর একই সঙ্গে আমার আইনুল স্যারের সাথে একটা লাইন যুক্ত করতে চাই। উনি যে কথা বলেছেন যে শেষ লাইনে, আপনি দেখুন এই বাজেটে মানে আয়ের ক্ষেত্র না বাড়িয়ে আপনি মানে লক্ষ্যমাত্রা বাড়িয়েছেন। আপনি অনেক জায়গায় শুল্ক প্রত্যাহার করেছেন, শুল্ক কমিয়েছেন, কিন্তু আবার অপরদিকে দেখেন আপনি লক্ষ্যমাত্রা বাড়িয়েছেন। এটি কিন্তু সাংঘর্ষিক এই জায়গাটি। নিঃসন্দেহে আমি একটা বিরতি নেই, বিরতির পর ফিরে সেটা প্রসঙ্গটা চেঞ্জ করতে চাইবো। নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। অভ্যুত্থানের মাস জুলাই হয়েছে এবং এই জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর 10 বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই সংক্রান্ত একটি প্রতিবেদন আছে, আমরা প্রতিবেদনটি দেখি, তারপর আলোচনা করি। পাকিস্তান ভেঙেছি, স্বাধীনতা এনেছি, এই আদালতের রায়ের আমি নিন্দা করি। রায় শুনে এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনুর। একসময়ের তুখোর এই বাম নেতা সময়ের পরিবর্তনে আওয়ামী লীগের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা, দায়িত্ব পালন করেন তথ্যমন্ত্রী হিসেবেও। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হলে 14 দলীয় জোটের নেতা হিসেবে গ্রেপ্তার হন ইনু। ছাত্র জনতা হত্যাকাণ্ডে উস্কানি এবং কুষ্টিয়ায় 6 জনকে হত্যার নির্দেশ সহ 8টি অভিযোগে তার বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ। 8টি অভিযোগের 3টিতে তাকে দোষী করে 10 বছর করে কারাদণ্ড এবং 2 লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেয় আদালত। তবে ইনুর সাজা কম হয়েছে দাবি করে আপিলের কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। আমরা উপযুক্ত সাক্ষ্য প্রমাণ আমরা উপস্থাপন করেছি। ট্রাইব্যুনাল আমাদের সাক্ষ্য প্রমাণ যথাযথভাবে পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছেন। এই বিষয়টি সঠিকভাবে তারা রায় দিতে ব্যর্থ হয়েছে। রায় ঘোষণার পরপরই তীব্র অসন্তোষ প্রকাশ করেন হাসানুল হক ইনুর স্ত্রী। ট্রাইব্যুনালের এই রায়কে একপেশে দাবি করছেন আসামি পক্ষের আইনজীবী। 1971 সালের যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল, ইউনূস সরকার ক্ষমতার অপব্যবহার করে সেই ট্রাইব্যুনালকে উল্টে দিয়ে মুক্তিযোদ্ধাদের বিচার করেছে। এটা নিকৃষ্টতম। তিনি কোনোভাবেই এই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার মতো কোনো বিষয়বস্তু এখানে ছিল না। আমরা বেকসুর খালাস প্রত্যাশা করেছিলাম, কিন্তু তা না করে ট্রাইব্যুনাল তাকে 10 বছর সাজা প্রদান করেছেন। এটাতে আমরা সংক্ষুব্ধ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও 14 দলের গ্রেপ্তার শীর্ষ নেতাদের মধ্যে হাসানুল হক ইনুই প্রথম, যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো মামলার রায় হলো। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা। সাইদ খান, এই বিষয়ে ছোট্ট করে মন্তব্য জানতে চাইবো। মাঠের রাজনীতি থেকে একেবারে কেন্দ্র পর্যন্ত, মন্ত্রী পর্যন্ত হয়ে যাওয়া সেই ইনুর আজকের এই বাস্তবতা, রাজনীতির মাঠে এটা কি শিক্ষা দেয়? এটি আসলে যদি মোটা থেকে বলি যে মানুষ যদি রাজনীতিতে ভুল আর ভুল রাজনীতি, এটি মানুষকে কোন জায়গায় নিয়ে দাঁড় করায়, সেটি হচ্ছে হাসানুল হক ইনু তার বাস্তব উদাহরণ। হাসানুল হক ইনু হচ্ছে রাজনীতিতে ভুল করেছেন, তার খেসারত দিচ্ছেন। দেখুন, তিনি মিনিমাম এই যে শিশুদের হত্যা এবং জাতিসংঘের হিসেবে 1400+
বাংলাদেশ সরকারের হিসেবে 850, কিন্তু সাধারণ নাগরিকদের হিসেবে আরও নাম না জানা অনেকেই থাকতে পারেন বা আছেন এখন আমরা মনে করি। এটি জাতিসংঘের স্টেটমেন্ট অনুযায়ী এটি কিন্তু মানবতা বিরোধী অপরাধ, তারাই কিন্তু এটিকে এইভাবে ডেজিগনেটেড করেছেন। সুতরাং মানবতা বিরোধী অপরাধের মামলায় মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে বিচার হয়েছে। ইনু সাহেবের স্ত্রী যেটি বলেছেন, সংক্ষুব্ধ তিনি, পরিবারের সদস্য, তিনি সেটি বলতেই পারেন, কিন্তু আসলে মুক্তিযোদ্ধা ইনুর বিচার করা হয়নি। এখানে 24-এর গণহত্যাকারী ইনুর বিচার করা হয়েছে। এবং হাসানুল হক ইনু কতটা বেহায়া, একজন মুক্তিযোদ্ধা হয়ে কতটা বেহায়া হতে পারেন আজকে আমরা দেখলাম। তিনি হাসছেন এবং দমভুক্তি করছেন, এক প্রকার দমভুক্তি না, হুমকি দিচ্ছেন। এই হুমকি দেওয়া বা এই দম্ভই কিন্তু আজকে এখানে দাঁড় করিয়েছে। আজকের এই রায় রাজনীতিবিদদের জন্য কিন্তু একটি বড় বার্তা, যে আপনি পলিটিক্স ফর পিপল ওই জায়গা থেকে যদি সরে যান, পলিটিক্স ফর পাওয়ার এই জায়গাটিতে যদি চলে আসেন, তার পরিণতি কিন্তু এরকম জায়গায় নিয়ে আসে। দেখুন, হাসানুল হক ইনু হুকুমের আসামি হিসেবে তার বিচার হয়েছে 8টি অপরাধ, যেটি কুষ্টিয়াতে তিনি এসপি সাহেবকে টেলিফোনে নির্দেশ দিয়েছিলেন গুলি করবার জন্য। এটি কিন্তু ইনু সাহেব শুধু কুষ্টিয়াতে দিয়েছিলেন, আপনার মনে আছে নিশ্চয়ই। 18 তারিখ গণভবনে একটি মিটিং হয়েছিল, 14 দলীয় মিটিং। সেই মিটিংয়ে কিন্তু ইনু, শেখ হাসিনা, রাশেদ খান মেনন সহ 14 দলের সকল শীর্ষ নেতারা ছিল, এবং ওই বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নির্বিচারে গুলি করা, হেলিকপ্টার থেকে গুলি করা, শিশুদের বুকে নির্বিচারে গুলি করা, জনবসতিতে গুলি করা এবং আকাশ থেকে গুলি করা, এই সিদ্ধান্ত হয়েছিল। সুতরাং ওই বৈঠকে যারা ছিল তাদের সকলেরই তো সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ এখানে ইনু সাহেব শুধু কুষ্টিয়ার ওই 8টি হত্যাকাণ্ড ঘটান নেই, সারা বাংলাদেশের যে 1400 বা সরকারের হিসেবে 850 সকল হত্যাকাণ্ডের দায় তো ওই বৈঠকে যারা ছিল তাদের নিতে হবে। ইনুকে যদি 10 বছর সাজা দিয়ে আপনি মনে করেন যে এটা একটা দৃষ্টান্ত হলো, এটি কোনো দৃষ্টান্তই না। যদি ইনু 10 বছর সাজা পায়, উচ্চ আদালতে আপিলে গেলে হয়তো কমতেও পারে বা বাড়তেও পারে, আমরা জানি না, তাহলে তো শেখ হাসিনাও ছাড় পেয়ে যাবে। শেখ হাসিনাও তো নিজে গুলি করেনি, ইনুও তো নিজে গুলি করেনি। সুতরাং গুলির নির্দেশদাতা বা বৈঠক করে এই মনস্টাররা বৈঠক করে হত্যার যে মাস্টার মাইন্ড তারা, এবং এই কিলিং মিশন তারা বাস্তবায়ন করেছে। সুতরাং আমি মনে করি এটি জুলাইয়ের সাথে এক ধরনের প্রহসন। আমি একজন জুলাইয়ের যোদ্ধা হিসেবে, জুলাইয়ের জেল খাটা মানুষ হিসেবে আমি মনে করি এটি কোনো দৃষ্টান্ত হয়নি, বরং রাজনীতিকদের উস্কে দিয়েছে যে হত্যা করলে কিছুই হয় না। জি, আমি হাসান মামুনের কাছ থেকে এই বিষয়টা মন্তব্য জানতে চাইবো, যদিও এটা আপনার সেক্টর না, রাজনীতির বাইরের মানুষ, তারপরেও একটু জানতে চাইবো, যেটা সাইদ খান বলছিলেন যে আসলে এটা ভুল রাজনীতির বিষয় হয়ে দাঁড়ালো কিনা, যেটা হচ্ছে হাসানুল হক ইনু ফেস করছেন, বা এমনও কি সময় আসতে পারে যে বলা হতে পারে যে এই গত 2 বছরের রাজনীতি আসলে ভুল। আপনার একটু ছোট করে বিশ্লেষণ করবেন, আমি পাশাপাশি ডায়াসে যাই, আমি একটু অনলাইনে দেখতে চাই। হাসান মামুন বলুন। ইনু সাহেবের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছিল তার বেশিরভাগ কিন্তু প্রমাণ হয়নি। তো প্রমাণ হয়নি কেন, সেটা তো সরকার পক্ষকে দেখতে হবে। ইনু সাহেবের স্ত্রী সংক্ষুব্ধ, সরকার পক্ষও কিন্তু সংক্ষুব্ধ, তারা অ্যাপিল করবেন, অ্যাপিলে কি হয় আমরা দেখব। আরেকটা হলো যে আপনি রাজনীতির কথা বললেন, ইনু সাহেবরা তো একসময় আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করেছেন এবং তীব্রভাবে করেছেন। তো তারা ধীরে ধীরে আওয়ামী লীগের সহযোগী হয়েছেন এবং আওয়ামী লীগের অপকর্মেরও সঙ্গী হয়েছেন। ইনু সাহেব তো তথ্যমন্ত্রী ছিলেন, এবং তথ্যমন্ত্রী থাকাকালে তার কি ভূমিকা সেটা কিন্তু আমরা জানি। তো সেটা তো কোনো আইনের ধারায় আনা যাবে না, সেই অপকর্ম। আইনের ধারায় যেগুলো আনা যাবে সেগুলো আনতে হবে, এবং বিচার যাতে কেউ এড়াতে না পারে এবং ন্যায় বিচারও যাতে নিশ্চিত হয় সেটা অবশ্যই দেখতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা এই ফাঁকে এই অংশে সাধারণত অনলাইন দেখি এবং ছোট্ট করে মন্তব্য নেওয়ার চেষ্টা করি। আমি জানি কতটা সময় পাবো, তবে দেখি একটু অনলাইনগুলোর সর্বশেষ আপডেট, সেই আপডেট অনুযায়ী একটু আপনাদের মন্তব্য জানার চেষ্টা করব। প্রথম আলো অনলাইন বলছে যে 2025 সালের বিশ্বে কার্বন নির্গমন বৃদ্ধিতে শীর্ষে যুক্তরাষ্ট্র। প্রতিবেদন এসছে, সবার সঙ্গে ঘটনাস্থলে যান মুয়াজ্জিন, অথচ তিনি ছিলেন হত্যাকারী। ডিবির ফটক থেকে সরানো হয়েছে হলি আর্টিজেনের নিহত পুলিশ কর্মকর্তা রবিউল করিমের নাম ফলক। এইটা আছে। এরপরের অনলাইনটিতে যেতে চাই, তার আপডেট কি বলছে বিবিসি বাংলা। তারা বলছে যে বাংলাদেশের সংসদে 9,38,000 কোটি টাকার বাজেট পাশ হয়েছে। বরিশালে মাদক সহ আটক আর্জেন্টাইন সমর্থকের গায়ে ব্রাজিল জার্সি পরিয়ে বিপাকে পুলিশ। কত
ওয়ার্ল্ড কাপের টাইমটা খুব ইন্টারেস্টিং যাচ্ছে। যেসব অভিযোগে খালাস ও যে অভিযোগে সাজা পেলেন হাসানুল হক ইনু, এখন পর্যন্ত ডে কেয়ার সেন্টারে এক শিশু আরেক শিশুর অভিভাবকের যে চিত্র পাওয়া গেছে, যে সেখানকার যে বাস্তবতা সিসি ক্যামেরায়, সে সংক্রান্ত একটা প্রতিবেদন এসেছে। যুগান্তর বলছে, যুগান্তরের এখন পর্যন্ত একটা বড় অংশ জুড়ে রয়েছে বিশ্বকাপের খবর। পাশাপাশি বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় 50 লাখ টাকা। জানি না, মানে সুযোগ পেলে একটু মন্তব্য নিতে চাইতাম, কিন্তু আমাকে বলা হচ্ছে যে না, একেবারে সময় শেষ, অনুষ্ঠান শেষ করতে হবে। অসংখ্য ধন্যবাদ সাইদ খান এবং হাসান মামুন, আপনাদের মূল্যবান সময় এবং মন্তব্যের জন্য। শেষ করতে হচ্ছে আজকের নির্বাচিত খবর। কাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।